চীনা কোম্পানির দাপটে কাঁপল আমেরিকা। এক রাতে এক মার্কিন প্রতিষ্ঠানের ক্ষতি $600 বিলিয়ন। কেন? কি এই ডিপসিক? গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প কি হামলা চালাবে সেখানে? কি গুপ্তধন লুকানো আছে দেশটির মাটির নিচে? রুশ প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন, দাবি ট্রাম্পপন্থী মার্কিন মিডিয়া ব্যক্তিত্বের। কতটা সত্যি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। চীনের ছোট্ট একটি কোম্পানির দাপটে রীতিমতো ধস নেমেছে আমেরিকাতে। এক রাতে প্রায় $600 বিলিয়ন হারিয়ে নড়ে বড়ে মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার মতো টেক জায়ান্ট। চীনের কোম্পানি ডিপসিকের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই পরিচালিত চ্যাটবট যুক্তরাষ্ট্রের বাজারে যাওয়ার পরই সেখানে কাঁপন ধরে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তায় চীনকে ঠেকাতে দেশটিতে চিপ রপ্তানির ওপর নানা রকম প্রতিবন্ধকতা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। অথচ মার্কিন এআই বাজারের জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে চীনের প্রতিষ্ঠান ডিপসিক। এবার কি তবে আমেরিকা চীনের ভূ রাজনীতি ও অর্থনীতির অঙ্গনে চলতে থাকা শীতল যুদ্ধ ছড়িয়ে পড়বে প্রযুক্তি খাতেও? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিয়াজুল আলম রাব্বি। DeepSeek AI from a Chinese company should be a wake-up call. যুক্তরাষ্ট্রের বাজারে ধস নামিয়ে দিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। এক রাতেই এনভিডিয়ার প্রায় $600 বিলিয়ন ক্ষতির কারণ চীনের ওপেন সোর্স প্রজেক্ট ডিপসিক এআই। পুরনো এনভিডিয়া চিপ ব্যবহার করেও রীতিমতো চ্যাটজিপিটির পেইড মডেলকে টক্কর দিচ্ছে। এআই রেসে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করলেও ডিপসিক এখন শীর্ষে। তাই তো সম্প্রতি এআই খাতে $500 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 2023 সালের জুলাইয়ে যাত্রা শুরু করে ডিপসিক। তবে তাদের এই জনপ্রিয় অ্যাপটি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় চলতি বছরের 10 জানুয়ারি। অ্যাপল স্টোর ও ডিপসিক কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে অ্যাপসটি। ফ্রি এই অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপল স্টোরে ডাউনলোড হওয়া শীর্ষ অ্যাপের তালিকা দখল করে নিয়েছে। এত অল্প সময়ে এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার পেছনে রয়েছে বেশ কিছু কারণ, যার মধ্যে একটি হচ্ছে খরচ। যেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যাটজিপিটির তৈরিতে খরচ হয়েছে $100 কোটি, সেখানে ডিপসিক তৈরিতে খরচ হয়েছে মাত্র $60 লাখ মার্কিন, যা কিনা চ্যাটজিপিটির তুলনায় একেবারেই নগণ্য। কোম্পানিটি দাবি করছে খরচ এত কম হওয়ার পরও এটি ওপেনএআই এর পেইড ভার্সন চ্যাটজিপিটি 4 এর সমকক্ষ। আর এই কারণেই সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক আন্দ্রিসন ডিপসিককে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত করেছেন। প্রতিষ্ঠানটি আরও দাবি করছে ডিপসিক বাজারে থাকা অন্য 10টি চ্যাটবটের মতো না। এটি বিশ্বের প্রথম ওপেন সোর্স 236 বিলিয়ন প্যারামিটারের এআই, যা চ্যাটজিপিটি 4 এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। ডিপসিক চীনের নিজস্ব এলএলএম এবং ওপেন সোর্স হওয়ায় ট্রেনিং খরচ খুবই কম, যার ফলে এটি খুব কম খরচে স্বাধীনভাবে ট্রেনিং বা ইনফরমেশন ফিড করতে পারছে। যেখানে চ্যাটজিপিটি 4 এর শুধুমাত্র ট্রেনিং খরচই প্রায় $100 মিলিয়ন। ডিপসিকের উত্থানে বিশ্বের বিভিন্ন চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারগুলোর শেয়ারে রাতারাতি বড় পরিবর্তন এসেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া, যারা এআই পরিচালনার জন্য শক্তিশালী চিপ তৈরি করে থাকে। মূলধনের বিবেচনায় এনভিডিয়া এতদিন সবচেয়ে মূল্যবান কোম্পানি থাকলেও 27 জানুয়ারি তাদের বাজার মূল্য $3.5 ট্রিলিয়ন থেকে $2.9 ট্রিলিয়ন নেমে এসেছে, অর্থাৎ প্রায় 17% পতন। যদিও এর পরদিনই কোম্পানিটি প্রায় 9% শেয়ার মূল্য পুনরুদ্ধার করতে পেরেছে। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য, তাইওয়ান ইস্যু ও দক্ষিণ চীন সাগর নিয়ে ক্রমেই উঁচুতে উঠেছে চীন ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনার পারদ। দুদেশের মধ্যে চলমান প্রতিযোগিতার নতুন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার। ইউএসের মার্কেটে হুয়াওয়ের প্রবেশ নিষেধাজ্ঞা, টিকটক বন্ধের কার্যক্রম, চীনে সেমিকন্ডাক্টরের চিপ আমদানি ঠেকানো সহ এমন কোনো কৌশলই নেই যার আশ্রয় নেয়নি যুক্তরাষ্ট্র। এত কিছু করেও কাজের কাজ কিছুই হয়নি। ডিপসিকের বিস্ময়কর উত্থান ও বাজার দখলের ভয়ঙ্কর গতি প্রমাণ করে দিচ্ছে ভূরাজনীতি ও অর্থনীতির অঙ্গনে চলতে থাকা শীতল যুদ্ধ এবার ছড়িয়ে পড়বে প্রযুক্তি খাতেও। রিয়াজুল আলম রাব্বি, বাংলাভিশন। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের দখল পেতে মরিয়া কেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে ডলারের পাশাপাশি দরকারি হামলা বা সামরিক শক্তি প্রয়োগে কেন প্রস্তুত ট্রাম্প প্রশাসন? কি সম্পদ লুকানো আছে গ্রিনল্যান্ডের মাটির নিচে? কোন লোভে এতটা তোড়জোড় যুক্তরাষ্ট্রের? শুধু যুক্তরাষ্ট্র নয়, আরো 2 দেশ রাশিয়া আর ডেনমার্কের এত আগ্রহ কেন গ্রিনল্যান্ডকে ঘিরে? হিফজুল ইসলামের টেস্ট রিপোর্টে বিস্তারিত। সাদা বরফে ঢাকা মাইলের পর মাইল এলাকা, চারদিকে কেবল ঘন তুষারের রাজত্ব। উত্তর আমেরিকার উত্তর পূর্ব দিকে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটি আয়তনে ইউরোপের 7 থেকে 8টি দেশের সমান। গ্রিনল্যান্ড নাম হলেও রুক্ষ শীতল এখানকার প্রকৃতি। রহস্যময় দ্বীপটির মাটির গভীরে জমা আছে প্রাকৃতিক সম্পদের বিপুল ভাণ্ডার।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এখানে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। নানা সময়ে হাতবদল হলেও প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে বসে দ্বীপটি নিয়ন্ত্রণ করে বর্তমান মালিক ডেনমার্ক। কিন্তু দুর্গম ভূখণ্ডটির প্রতি কেন এত আগ্রহ অনেক দেশের? কি লুকানো আছে জমাট বরফের চাদরের নিচে? আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডের ৮০% এলাকা বসবাসের অযোগ্য। ৬০,০০০-এর কম জনসংখ্যার এই অঞ্চলে সোনা, হীরা, প্লাটিনাম, রুবির মতো দামি খনিজের পাশাপাশি রয়েছে কয়লা, ইউরেনিয়াম, লিথিয়াম, টাইটেনিয়াম সহ নানা প্রকার ধাতুর খনি। মাটির নিচে রয়েছে মুঠোফোন থেকে শুরু করে ব্যাটারি, বৈদ্যুতিক মোটর, স্মার্টফোন, ইলেকট্রিক কার, ফাইটার জেট, এমআরআই মেশিনের মতো অসংখ্য জিনিসপত্র তৈরিতে অত্যন্ত প্রয়োজনীয় বিরল ধাতুর বিপুল মজুদ। বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর বসে থাকা বিশাল ভূখণ্ডের দিকে সে কারণেই পড়েছে লোভী শকুনের নজর। বিশ্লেষকদের ধারণা, করকরে ডলার কিংবা অস্ত্রের জোরে অচিরেই বদলাবে না গ্রিনল্যান্ডের মালিকানা। বর্তমান বিশ্বে ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ হাতে রাখতে বিভিন্ন খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার বিকল্প নেই। শুধু তেলের খনি নয়, ভবিষ্যতের দুনিয়ায় প্রযুক্তির লড়াইয়ে টিকতে হলে নিজেদের হাতে রাখতে হবে বিরল খনিজ সম্পদের দখল। পশ্চিমা দেশগুলোতে আগামী কয়েক দশকে যে পরিমাণ খনিজ সম্পদের প্রয়োজন হবে তার বেশিরভাগ অংশের যোগান দিতে পারবে গ্রিনল্যান্ড। ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের কাছাকাছি হওয়ায় দ্বীপটিকে খুবই গুরুত্ব দিয়ে থাকে রাশিয়া। আমেরিকায় কখনো পরমাণু অস্ত্র হামলা করতে হলে উত্তর মেরু ও গ্রিনল্যান্ড হবে মস্কোর জন্য সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত রুট। পৃথিবীর জলবায়ু উষ্ণ হয়ে ওঠার কারণে ক্রমবর্ধমান হারে গলছে গ্রিনল্যান্ডের বরফ। এখানকার মাটির নিচে জমা বেশিরভাগ খনিজ সম্পদে পড়েনি মানুষের হাত। বর্তমানে দ্বীপটিতে ড্রিলিং এবং গভীর সমুদ্রে খনন কাজ নিষিদ্ধ হলেও আগামীতে বদলে যাবে পরিস্থিতি। হাজার হাজার মাইলের আইস শিট, গ্লেসিয়ার গলে গেলে শুরু হয়ে যাবে খনিজ উত্তোলনে মাইনিং করার প্রতিযোগিতা। বরফ গলে নতুন নতুন যাতায়াতের পথ তৈরি হলে বুম করবে আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে কয়েক বছর গ্রিনল্যান্ড দখল করে রেখেছিল আমেরিকা। ১৯৪৫ সালে আইল্যান্ডটি ফিরে পায় পুরনো মালিক ডেনমার্ক। ১৯৪৬ সালে বিপুল অর্থ খরচ করে গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। তখন ব্যর্থ হলেও নানা সময়ে শোনা গেছে ভূখণ্ডটি কবজায় নেয়ার হুমকি ও গুঞ্জন। আধা স্বায়ত্তশাসিত দ্বীপটি ভবিষ্যতে স্বাধীন হতে পারবে কিনা, খনিজ সম্পদে নির্ভর করে কতটুকু বদলাতে পারবে ভাগ্য, সবকিছু এখনো অনিশ্চিত। তবে নানা কারণে অচিরেই গ্রিনল্যান্ড হয়ে উঠতে পারে আন্তর্জাতিক ভূরাজনীতির গুরুত্বপূর্ণ এক অংশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে গাজাবাসীকে জর্ডান বা মিশর নয়, ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠাতে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছে ইরান। ফিলিস্তিনিদের গাজা থেকে জর্ডান ও মিশরে নিয়ে যেতে ডোনাল্ড ট্রাম্পের পরামর্শের পর এমন মন্তব্য করল ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশের পর ওই অঞ্চলটিতে সেনা মোতায়েন করার কথা ভাবছে ফ্রান্স। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর গ্রিনল্যান্ড দখলের ইচ্ছার কথা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর এবার অঞ্চলটিতে সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে চিন্তা করছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। ব্যারট বলেছেন, ডেনমার্কের সাথে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা করেছে ফ্রান্স, তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নেই। সুদ রেডিওর সাথে এক সাক্ষাৎকারে ব্যারট বলেন, বর্তমানে সেনা মোতায়েন করা ডেনমার্কের উদ্দেশ্য নয়, তবে নিরাপত্তা বিপদগ্রস্ত হলে ইউরোপ এই বিষয়ে পদক্ষেপ নেবে। গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে ট্রাম্পের বাড়তে থাকা আগ্রহের প্রতিক্রিয়া হিসেবে ইউরোপীয় দেশগুলোর সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। এর আগে ট্রাম্প এই আর্কটিক দ্বীপটির প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত গুরুত্ব উল্লেখ করে বলেন, তিনি মনে করেন তারা এটি পেয়ে যাবেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই বিষয় নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করছেন। এদিকে আর্কটিক অঞ্চলকে সংঘাতের নতুন মঞ্চ হিসেবে উল্লেখ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট। অন্যদিকে উত্তেজনা বৃদ্ধি প্রতিরোধের জন্য একটি সতর্ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার পরামর্শ দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থায় 2 বিলিয়ন ইউরো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, আর্কটিক অঞ্চলের দ্বীপটি যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। 2019 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরও তিনি গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ডেনমার্ক স্পষ্টভাবে জানিয়েছে তারা গ্রিনল্যান্ড বিক্রি করতে চায় না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এরিক বলেছেন, দেশটির মালিকানা মূলত বাসিন্দাদের হাতে। গ্রিনল্যান্ডে মাত্র 57,000 মানুষ বাস করে। এর অর্থনীতি প্রধানত ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে আসা ভর্তুকির উপর নির্ভরশীল। এটি এখনও ডেনমার্কের অংশ হিসেবে বিবেচিত হয়। দ্বীপটির প্রায় 80% অংশ তুষারমুক্ত। তবে সেখানে বিরল খনিজ সম্পদের বৃহৎ মজুত রয়েছে, যা ব্যাটারি এবং উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে গাজা উপত্যকার সাধারণ জনগণকে জর্ডান ও মিশরে পাঠানোর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই প্রস্তাবের পর এবার ইসরায়েলিদেরই গ্রিনল্যান্ডে পাঠানোর পরামর্শ দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার মতে এতে একসাথে দুই সমস্যার সমাধান হবে। গত রবিবার ট্রাম্প জানান, তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সাথে এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, গাজাবাসীদের তার দেশে আশ্রয় দিতে তিনি অনুরোধ করেছেন। ট্রাম্পের মতে গাজাকে পরিষ্কার করতে এটি অত্যন্ত প্রয়োজনীয়। ট্রাম্পের এই প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়ে এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলিদের নিয়ে পাল্টা প্রস্তাব পেশ করেছেন। ইফাত জাহান, বাংলাভিশন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী নেয়া প্রেসিডেন্ট জো বাইডেন। এমন বিস্ফোরক দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসন। তবে পুতিনের চারপাশের কড়া নিরাপত্তার কারণে বাইডেনের সেই চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে রাশিয়া। প্রশ্ন আসে, কেন পুতিনকে হত্যার চেষ্টা করেছিলেন জো বাইডেন? যুদ্ধে ইউক্রেনকে জয়ী করতে নাকি নিজের ব্যর্থতা ঢাকতে? হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল বৈশ্বিক বিশৃঙ্খলা সৃষ্টি। এমনই বিস্ফোরক কথা জানিয়েছেন ট্রাম্পপন্থী মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসন। সোমবার নিজের পডকাস্ট দ্য টাকার কার্লসন শোতে ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক দাবি করেন, জো বাইডেন প্রশাসন পুতিনকে গুপ্ত হত্যার নীল নকশা করে। তারা সত্যিকারের একটি যুদ্ধ সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। বাইডেনের স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন এই লক্ষ্য বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছিলেন বলে অভিযোগ করেন কার্লসন। পুতিনকে গুপ্ত হত্যার পরিকল্পনাকে উন্মাদনা অভিহিত করে কার্লসন বলেন, এ ধরনের পরিকল্পনা যে কেউ মনে আনতে পারে ভাবাই যায় না। মূলত সারা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং একই সাথে নিজেদের ব্যর্থতা ঢাকার উদ্দেশ্যেই ওই চেষ্টা চালায় বাইডেন প্রশাসন। তবে অতিরিক্ত স্পর্শকাতর এই দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেননি কার্লসন। তার এমন চাঞ্চল্যকর দাবির পরপরই এর পক্ষে বিপক্ষে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্পপন্থী অনেকের মতে বাইডেন প্রশাসন চাইছিল পুতিনকে গুপ্ত হত্যার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে। শেষ খবর পর্যন্ত বাইডেন প্রশাসনের দিক থেকে কার্লসনের এই দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে পুতিনের মতাদর্শের প্রতি কার্লসনের দুর্বলতা আছে, বরাবরই এমন অভিযোগ মার্কিন ডেমোক্র্যাটদের। ফলে কার্লসনের এ ধরনের দাবিকে উড়িয়ে দিচ্ছে তারা। ট্রাম্পপন্থী এই মিডিয়া ব্যক্তিত্ব ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা দেয়ারও বিপক্ষে। তার মতে ইউক্রেনে গণতন্ত্র নেই। শুধু তাই নয়, 2024 সালের ফেব্রুয়ারি মাসে মস্কো গিয়ে পুতিনের সাক্ষাৎকার নেয়ার জন্য ব্যাপক সমালোচিত কার্লসন। এছাড়া ডিসেম্বরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভেরও সাক্ষাৎকার নেন ট্রাম্পের এই সহযোগী। এদিকে পুতিনকে গুপ্ত হত্যার মার্কিন প্রচেষ্টা প্রসঙ্গে কার্লসনের দাবির পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব সময় কাজ করে যাচ্ছে গোয়েন্দা বিভাগগুলো। রাষ্ট্রীয় সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিবর্গ, বিশেষ করে প্রেসিডেন্টের সুরক্ষা নিশ্চিতেও সার্বক্ষণিকভাবে তৎপর তারা। হিজল জোবায়ের, বাংলাভিশন। এদিকে প্রায় 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানের মধ্যস্থতা আলোচনায় বসতে ইতিবাচক সাড়া দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে নয়, তাকে অবৈধ শাসক উল্লেখ করে বিকল্প কারো সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন মধ্যস্থতা চাইলে আলোচনায় অংশ নিতে প্রতিনিধি দেবে রাশিয়া। রাশিয়ার সামারা অঞ্চল সফরে যাওয়া পুতিন এক সাক্ষাৎকারে এই ইঙ্গিত দেন। বিশেষ এই সাক্ষাৎকারটি নেন স্থানীয় সাংবাদিক পাভেল জারুবিন। পুতিন বলেন,
বলেন, ইউক্রেনে সামরিক আইন জারির পরপরই জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়ে গেছে। এজন্য জেলেনস্কিকে আইনত ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট বলতে রাজি নন পুতিন। তিনি আরও জানান, পশ্চিমারা কিয়েভ সাহায্য বন্ধ করে দিলে 2 মাসেরও কম সময়ের ভিতরে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন, যদিও এখনও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন ক্রেমলিন। এদিকে রাশিয়ার স্মোলনেস্ক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় গভর্নর ভ্যাসিলি আনোখিনের অভিযোগ, পারমাণবিক স্থাপনায় হামলার অপচেষ্টা চালাচ্ছে ইউক্রেন। এরই মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে স্থানীয় প্রশাসন। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। প্রয়াগরাজ বা সাবেক এলাহাবাদে এই দুর্ঘটনায় 60 জন গুরুতর আহত। এর মধ্যে 25 জনের লাশ শনাক্ত করা গেছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে অনেকে। এই আয়োজনের বিশেষ নির্বাহী কর্মকর্তা আকাঙ্ক্ষা রানা গণমাধ্যমকে জানিয়েছেন, পদদলনের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। 29 জানুয়ারি মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের ব্যাপক জনসমাগম হয় মঙ্গলবার। পুণ্য স্নানের জন্য সেখানে যাওয়া পুণ্যার্থীদের ভিড় সামাল দেয়ায় ব্যারিকেড ভেঙে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মূলত ব্যারিকেড ভেঙে গেলে কর্ণাটক থেকে যাওয়া অন্তত 60 জন মানুষের একটি বহরে হুড়োহুড়ি শুরু হয়। এতে ভিড়ের চাপে পড়া নারী পুরুষের চিৎকারে আতঙ্ক আশেপাশে ছড়িয়ে পড়ে। এই মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে একদিনেই 10 কোটির বেশি মানুষ সেখানে জড়ো হবেন বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। 13 জানুয়ারি থেকে গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতীর মোহনায় শুরু হওয়া 6 সপ্তাহ ব্যাপী কুম্ভ মেলা শেষ হবে আগামী 26 ফেব্রুয়ারি। প্রয়াগরাজ প্রশাসনের দাবি, এবারের কুম্ভ মেলায় এরই মধ্যে 15 কোটি মানুষ অংশ নিয়েছেন। ভারতের বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে চালু হয়েছে বিতর্কের কেন্দ্রে থাকা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি। এর ফলে যে কোনো ধর্মের মানুষের ক্ষেত্রে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক নেওয়ার মতো বিষয়ে একই নিয়মে প্রযোজ্য হবে। সদ্য প্রণীত এই বিধি নিয়ে বিশেষজ্ঞরা নানান প্রশ্ন তুলছেন। অনেকের মতে এই বিধি সংবিধান প্রদত্ত নাগরিকদের গোপনীয়তা, আত্মমর্যাদা আর ব্যক্তিগত পছন্দের অধিকারের পরিপন্থী। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মুসলিমদের নিশানা করে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছে ভারতের বিজেপি সরকার। এবার সেই তালিকায় যুক্ত হল মুসলিমদের শরিয়া আইন। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কার্যকর হল সব ধর্মের মানুষের জন্য অভিন্ন দেওয়ানি বিধি। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ব্যক্তিগত আইন বদলে চালু করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। ফলে জন্ম, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উপর নারীর অধিকার এবং উত্তরাধিকারের মতো ক্ষেত্রে সব ধর্মের মানুষের জন্য একটি আইন কার্যকর হবে। বিভিন্ন ধর্মের নিজস্ব রীতি কিংবা বিধান আর বলবৎ থাকবে না। তবে অভিন্ন বলা হলেও এই আইনের বাইরে থাকবে আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠী। ফলে এই বিধানকে মুসলিমদের বিরুদ্ধে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখছেন অনেকে। নতুন এই আইন জারির ফলে উত্তরাখণ্ডের যে কোনো বাসিন্দার ক্ষেত্রে ধর্ম নির্বিশেষে বিয়ে, বিবাহ বিচ্ছেদের বিষয়ে একই বিধি কার্যকর হবে। সকল ধর্ম এবং সম্প্রদায়ের কন্যা সন্তানরাই সম্পত্তিতে সমান অধিকার পাবেন। 3 তালাক, বহু বিবাহ এবং বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এক স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। তালাকপ্রাপ্ত মহিলা পুনরায় প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে চাইলে তাকে মধ্যবর্তী সময়ে অন্য এক পুরুষকে বিয়ে করতে হবে। বিয়ে না করেও কোনো যুগল একত্রে বসবাস বা লিভ ইন করতে পারেন, কিন্তু তাদের নিয়ম মেনে রেজিস্ট্রেশন করতে হবে। বিয়ে না করে একত্রে বসবাসকারী যুগলের সন্তান সমস্ত অধিকার পাবে। উত্তরাখণ্ডের সমস্ত নাগরিক যারা অন্যত্র বসবাস করছেন তাদের ক্ষেত্রেও এই বিধি কার্যকর হবে। উত্তরাখণ্ডের সদ্য প্রণীত এই বিধি নিয়ে বিশেষজ্ঞরা নানা প্রশ্ন তুলেছেন। তাদের মতে এই বিধি সংবিধান প্রদত্ত নাগরিকের গোপনীয়তা, আত্মমর্যাদা আর ব্যক্তিগত পছন্দের অধিকারের পরিপন্থী। অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগের তীব্র বিরোধিতা করেছেন AIMIM এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি। তার কথায় অভিন্ন সিভিল কোড অনুযায়ী যদি কেউ হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হতে চায় তাদের আগে অনুমোদন নিতে হবে। এছাড়া হিন্দু বিবাহ আইন, হিন্দু অধিকার আইন এবং উপজাতিকে যখন এখানে ব্যতিক্রম বলে তুলে ধরা হয়েছে, এটিকে অভিন্ন সিভিল কোড আর বলা যেতে পারে না। এটা নির্বাচনী লক্ষ্যবস্তু মাত্র। हम अपनी शरीयत पर अमल ना करें और आप अपने मजहब के कानून को हम पर कैसे मुसल्लत करेंगे? आप
অভিন্ন সিভিল কোডের বিষয়টি ভারতের অনেক আইনজীবীও ভালোভাবে দেখছেন না। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী কলিন গঞ্জালভেস বলেছেন, বিজেপির অভিন্ন দেওয়ানি বিধি সংবিধানের চেতনার সঙ্গে সমতা রেখে তৈরি হয়নি। এটা একটা রাজনৈতিক অস্ত্র মাত্র, যা তারা ধর্মীয় মেরুকরণের জন্য ব্যবহার করছে। ক্ষমতাসীন বিজেপি অবশ্য বলছে এটা তাদের পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প। পুরো দেশে এই বিধি কার্যকর করা সম্ভব হবে না। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার যে চিন্তাভাবনা, তারই প্রতিফলন ঘটেছে বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় আবারও ব্যাপক প্রাণহানি থেকে বেঁচে গেলেন 176 জন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ায় আসা যাওয়া করা বিমান যাত্রীদের মধ্যে। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 181 জন নিহতের ঠিক এক মাসের মাথায় এই দুর্ঘটনা হলো। দক্ষিণ কোরিয়ার বুসান শহরের গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এয়ারবাস রানওয়ে থেকে উড্ডয়নের আগ মুহূর্তে আগুন ধরে যায়। এয়ারবুসানের ওই বিমানে তখন 169 জন যাত্রী আর 7 জন ক্রু ছিলেন। অভিযোগ উঠেছে, আগুন লাগার অন্তত 8 মিনিট পর নেভানোর তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। একজন সামান্য আহত হলেও বিমানের ভেতর থেকে বাকি আরোহীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান আর পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করেছেন বুসানের মেয়র। বিমান পরিবহন সংস্থাগুলোকে পর্যালোচনার আওতায় এনে যাত্রী সুরক্ষা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। গত 29 ডিসেম্বর জিওল্লা প্রদেশের মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় দক্ষিণ কোরিয়ার 7 দিনের শোক পালিত হয়। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরের বেশিরভাগ এলাকা M23 গোষ্ঠীর যোদ্ধারা দখলে নিয়ে রাজধানীর কিনশাসার দিকে এগুচ্ছে। কূটনৈতিক পাড়ায় ব্যাপক হামলা ভাঙচুরের পর রাজধানী ছাড়ছেন আতঙ্কিতরা। খনিজ সম্পদে সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় গোমা শহর গত সোমবারই দখলদারদের দাবি করে বিবৃতি দিয়েছে M23 গোষ্ঠী। শহরটির গুরুত্বপূর্ণ স্থাপনায় অব্যাহত আছে সংঘবদ্ধ হামলা লুটপাট। ব্যাপক হামলার পর মঙ্গলবার গোমা বিমানবন্দর দখলে নেয় বিদ্রোহীরা। রাজধানী কিনশাসা দখলের হুমকি দিয়ে এগিয়ে যাচ্ছে তারা। M23 হামলা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিশ্চুপ ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে রাজধানীর কিনশাসায়। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, ইউগান্ডা, রুয়ান্ডা আর কেনিয়ার দূতাবাসে ব্যাপক হামলা আর ভাঙচুর হয়েছে। ফ্রান্স দূতাবাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। কঙ্গোর 1200-র বেশি সেনা সদস্যকে আটক করে গোমা শহরের জিমনেশিয়ামে রাখা হয়েছে। এই পরিস্থিতির জন্য প্রতিবেশী রুয়ান্ডার বিরুদ্ধে অভিযোগ তুলেছে কঙ্গো। বলা হচ্ছে, সশস্ত্র গোষ্ঠীকে সার্বিক সহায়তাই শুধু নয়, কঙ্গোয় অনুপ্রবেশ করেছে রুয়ান্ডার সেনারা। এই সংকট নিয়ে বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জানানো হচ্ছে, কঙ্গো সাধারণ মানুষের দুর্দশার ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।